হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 8 এর একটা খুব ইন্টারেস্টিং টপিক পড়ব। টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে আলো। অর্থাৎ যেটা ছাড়া আমরা কেউ দেখতেই পাবো না ভালো করে, অর্থাৎ যেটা ছাড়া আমরা কখনো চলতেই পারবো না আমাদের জীবনে। এই আলো জিনিসটা অ্যাকচুয়ালি কি? আলো জিনিসটা হচ্ছে এক প্রকারের শক্তি, ঠিক আছে? যে শক্তিটা না থাকলে আমরা কিন্তু কোনো কাজও করতে পারবো না, দেখতেও পারবো না। আর যেটা থাকলে আমরা কিন্তু সমস্ত ধরনের সমস্ত প্রকার কাজ করতে পারবো, এবং আমরা সব থেকে বড় কথা যেটা কি, দেখতে পাবো। ওকে, তো চলো আমরা দেখে নিই আলোর মধ্যে কি কি পড়ছে। কোনো বস্তু থেকে আলোক রশ্মি উৎস সরাসরি যদি আমাদের চোখে পৌঁছতে পারে, তখন সেই বস্তু আমরা তার নিজের অবস্থানে দেখতে পাই। কখনো কখনো বস্তু থেকে আলোক রশ্মি উৎস সরাসরি আমাদের চোখে এসে পৌঁছয় না, প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে আমাদের চোখে এসে পৌঁছয়। তখন চোখ আলোক রশ্মি উৎসের বাঁকা পথ অনুসরণ করতে পারে না। তাহলে অ্যাকর্ডিং টু দিস আমরা কি জানতে পারলাম বলতো? আমরা জানতে পারলাম যে আমাদের দুটো জিনিস খুব ম্যান্ডেটরি, যেটা হচ্ছে প্রতিফলন এবং প্রতিসরণ। দ্যাট ইজ প্রতিফলন এবং প্রতিসরণ। দুটি আয়নার পেছনে যদি একটা পর্দা রাখো, তবে কি আয়নায় সৃষ্ট প্রতিবিম্বকে তুমি পর্দায় দেখতে পাবে? কিন্তু সিনেমা হলে সিনেমা চালু হলে পর্দার উপর যে দেখতে পাও তা হচ্ছে প্রতিবিম্ব। অর্থাৎ এক্ষেত্রে প্রতিবিম্ব পর্দায় গঠিত হয়েছে। এবং তাহলে এখান থেকে আমরা কি বুঝছি? কিছু কিছু প্রতিবিম্ব পর্দায় গঠিত হয়, আর কিছু কিছু প্রতিবিম্ব পর্দায় গঠিত হয় না। তাহলে কখনো কখনো আমাদের যদি এই ধরনের প্রশ্ন আসে যে প্রতিবিম্ব মানে কি, প্রতিবিম্ব কি সর্বদা পর্দায় গঠিত হতে হবে, সেটা কিন্তু ম্যান্ডেটরি না। তাহলে প্রতিবিম্ব কখনো কখনো পর্দায় গঠিত হবে, আবার প্রতিবিম্ব কখনো কখনো পর্দায় গঠিত নাও হতে পারে। ওকে, দেখো, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে আমরা সদ্বিম্ব বলি, আর যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে আমরা অসদ্বিম্ব বলে থাকি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম? দেখো, এখান থেকে আমরা জানলাম যে আলোর কি কি ধর্ম আছে, প্রতিসরণ, প্রতিফলন, এবং কিছু কিছু প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারি, তাদেরকে আমরা বলি সদ্বিম্ব। আর যে যে প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারি না তাদেরকে আমরা বলি অসদ্বিম্ব। ওকে, একটা আতশ কাচ নিয়ে তোমরা দেখবে, এটাকে রোদের মধ্যে যদি মেঝের উপর রাখা একটা সাদা কাগজ থেকে একটু উপরে ধরো, দেখবে কাগজটা একটা ছোট্ট গোল আলোর চাকতি দেখতে পাবে। এটাই হচ্ছে সূর্যের প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বটা যখন আমরা দেখতে পাচ্ছি, এটাকে যখন আমরা পর্দায় ফেলতে পাচ্ছি, তাহলে এটাকে আমরা কি বলবো? সদ্বিম্ব। কারণ কাগজের উপর তৈরি হয়েছে, এখানে কাগজ যেটা সাদা কাগজটা, সেটা হচ্ছে আমাদের কাছে পর্দা। আয়না থেকে বস্তুর দূরত্ব কমলে বা বাড়লে বস্তু প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব দ্বিগুণ পদার্থ কমে বা বাড়ে। ছবিটা দেখো, ছবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ছবি। দেখো, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে আর এখানে একটা লোক দাঁড়িয়ে আছে। তাহলে এই যে লোকটা দাঁড়িয়ে আছে, তাহলে এই যে দাঁড়ানোর পশ্চাৎটা, দাঁড়ানোর যে স্ট্রাকচারটা, সেটা প্রতিফলিত হয়েছে এই আয়নায়। তার মানে আয়নাটাকে যদি আমি একটা পর্দা মনে করি, তাহলে কিন্তু এই লোকটার ক্ষেত্রে সেটা সদ্বিম্ব গঠিত হয়েছে, তাই তো? সিমিলারলি যদি এরকমটা হতো, এই লোকটা এখানে দাঁড়িয়ে নেই, লোকটা হয়তো অনেক দূরে আছে, বাট আয়নাটাকে দেখে মনে হচ্ছে লোকটা এখানে দাঁড়িয়ে আছে, তার মানে সেই আয়নার উপর প্রতিবিম্বটা এসে পড়ছে না, তাহলে সেটাকে আমরা কি বলতাম? অসদ্বিম্ব, রাইট? কোন বস্তু থেকে আসা আলোক রশ্মি উৎস পেরিস্কোপের প্রথম বাক্সের ভেতর দিয়ে প্রবেশ করলে তা প্রথম আয়নায় প্রতিফলিত হয়। ওই প্রতিফলিত রশ্মি উৎস দ্বিতীয় আয়নায় আবার প্রতিফলিত হয়ে দর্শকের চোখে এসে পড়ে, তাহলে দর্শক দেখতে পায়। আগেকার দিনে জেনারেলি খেলার মাঠের বাইরে দর্শক পেরিস্কোপের সাহায্যে খেলা দেখতো। এছাড়া পেরিস্কোপ, সাবমেরিন, ট্যাঙ্ক ইত্যাদিতেও ব্যবস্থা করা হতো। আর কি আছে? ক্যালাইডোস্কোপ। তাহলে আমরা দুটো ব্যবহারিক প্রয়োগ জানলাম, কি কি বলো তো? একটা হচ্ছে পেরিস্কোপ, একটা হচ্ছে ক্যালাইডোস্কোপ। ক্যালাইডোস্কোপটা কি চুম্বকী বা একটা থার্মোকলের রঙিন বল প্রিজম আকারে গর্তের ভেতরে প্রবেশ করিয়ে দিলে
খোলা মুখটাকে পিচবোর্ডের টুকরো দিয়ে বন্ধ করে ওই বন্ধ মুখের মাঝখানে একটা ফুটো করে দিলে দেখা যেত বৃত্তাকার ছিদ্র বলে পুরোটা একটা সুন্দর রঙিন কাগজ দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। দ্যাট ইজ আমাদের ক্যালাইডোস্কোপ। পেরিস্কোপটা কিরকম দেখতে ছিল? পেরিস্কোপটা জেনারেলি এরকম আকৃতি দেখতে ছিল। যে কি হতো, প্রথম জায়গায় যে প্রতিফলনটা হতো এটা দ্বিতীয় জায়গার মাধ্যমে এসে আমরা এখানে চোখ লাগানো জিনিসটা দেখতে পেতাম, অর্থাৎ খেলার মাঠে এইভাবে খেলাটা দেখা হতো। আমরা চলে এসেছি আলোর প্রতিসরণে। কাঁচ ও বায়ুর মাধ্যমে আলোক রশ্মিগুচ্ছের প্রতিসরণই হচ্ছে জেনারেলি আলোর প্রতিসরণের কারণ। তাহলে যখন আলোক রশ্মি শূন্যস্থান থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয় তখন ওই মাধ্যমের প্রতিসরণকে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলা হয়। তাহলে দেখো আমরা এখানে কি কি জানছি। আমরা জানছি যে প্রতিসরণটা কেন হচ্ছে। তাহলে প্রতিসরণের কারণ স্বরূপ আমরা কি দেখলাম? কাঁচ আর বায়ুর মাধ্যমে আলোক রশ্মি হচ্ছে প্রতিসরণ। তাহলে আলোক রশ্মি যখন শূন্য স্থান থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয় তখন এই মাধ্যমকে বলা হয় কি? মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক। দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে যেটা আলোর রং ও মাধ্যম দুটি বিষয়ের উপর নির্ভরশীল। আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়? মনে করো দুটো মাধ্যম আছে, একটা বায়ু আর একটা কাঁচ। সেই দুটো মাধ্যমের মধ্যে আলোর প্রতিসরাঙ্কটা দু রকমের হতে পারে। তাহলে কেন হতে পারে? কাঁচের উপর বা বায়ুর উপর যে রং পড়ছে এবং কাঁচ বা বায়ু যেহেতু আলাদা আলাদা মাধ্যম সেটার জন্য কিন্তু প্রতিসরাঙ্কের পার্থক্য হতে পারে। তাহলে যখন আমি একটার তুলনায় অন্যটার প্রতিসরাঙ্ককে দেখবো সেটা হচ্ছে আমার আপেক্ষিক প্রতিসরাঙ্ক। লাল রঙের ক্ষেত্রে লঘুতর আলোক মাধ্যম এর থেকে সাপেক্ষে ঘনতর আলোক মাধ্যমের প্রতিসরাঙ্কের মান যত বেশি হবে সবুজ বা নীল বেগুনি রঙের আলোর ক্ষেত্রে সেই প্রতিসরাঙ্কের মান আরো বেশি হবে। তাহলে আলোর ক্ষেত্রে একটি মাধ্যমের চাইতে অন্য একটি মাধ্যমে বেশি ঘন না লঘু তা ঠিক করে ওই মাধ্যম দুটি, এবং পরম প্রতিসরাঙ্কের মান দিয়ে মাধ্যম দুটির ঘনত্বের মান দিয়ে কিন্তু হয় না। এবার আমরা আলোর প্রতিসরণের দুটি সূত্র দেখে নেব। কি কি সেই সূত্র? আলোর প্রতিসরণের দুটি সূত্রের মধ্যে প্রথম যে সূত্রটি আছে দেখো সেটিতে বলা হচ্ছে যে আপতিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব যে সমতলের উপর থাকে প্রতিসরণের পর প্রতিসৃত রশ্মিটিও একই সমতলে থাকবে। অর্থাৎ ধরো এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে আমার আপতিত রশ্মি, এটা তাহলে হচ্ছে আমার আপতন কোণ। তাহলে এখানে যখন প্রতিসরণটা হবে তাহলে সেই প্রতিসরণটা অভিলম্বটা এই আলোক রশ্মিটা এটা প্রতিষ্ঠিত রশ্মি সবই কিন্তু একটাই সমতলে আছে, দ্যাট ইজ এই সমতল। বুঝা গেল? নেক্সট সূত্র কি? প্রতিসরণের সময় আলোর রং ও মাধ্যম দুটি একই থাকে যদি, তাহলে প্রতিসরণের মান একই থাকবে, অর্থাৎ আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান অপরিবর্তিত হলে প্রতিসরণের মান পরিবর্তিত হবে না। তার মানে এই জিনিসটা আমরা আরেকটু বড় হলে দেখব, এটা একটা সাইন অনুপাত দিয়ে বোঝানো যায়। সাইন মানে কি? একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজটা যদি এরকম দেখতে হয় তাহলে এটাকে আমরা বলি ধরো লম্ব, হাইট এটাকে বলি আমরা বেস, আর এটাকে বলি আমরা হাইপোটেনিয়াস বা অতিভুজ। তাহলে এই লম্ব বাই অতিভুজ অর্থাৎ এইটা দেখে আমরা বলবো এবি বাই এসি, সেটা মানে বোঝা যাচ্ছে সাইন অনুপাত। তাহলে সাইন অনুপাত অফ আপতন কোণ ইজ ইকুয়াল টু সাইন অনুপাত অফ প্রতিসরণ কোণ বা প্রতিসৃত কোণ, দ্যাট ইজ ইকুয়ালস টু ধ্রুবক থাকে, অর্থাৎ নির্দিষ্ট থাকে, চেঞ্জ হয় না। আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করলে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণের মান আপতন কোণ অপেক্ষা বড় হয়। সেক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটির মাধ্যম দুটি বিভেদ তল এসে চলতে থাকে। আপতন কোণের সেই মানকে ওই মাধ্যম দুটির সংকট কোণ বলা হয়। অর্থাৎ দেখো ঘনতর মাধ্যম আর লঘুতর মাধ্যম, ঘনতর মাধ্যম হিসেবে আমরা তাদেরকে বুঝতে পারি বা বলতে পারি ধরো জল। জল হচ্ছে আমার একটা ঘনতর মাধ্যম, ওয়াটার। বায়ুমণ্ডল হচ্ছে আমার একটা লঘুতর মাধ্যম। তাহলে আলোক রশ্মি যদি ওয়াটার থেকে জলের মধ্যে এইভাবে এসে পড়ে, ঠিক আছে, তাহলে কি হবে? এটা হচ্ছে আমার আপতন কোণ। তাহলে দেখা যায় প্রতিসৃত রশ্মিটা যেটা এইরকম ভাবে বেরোনোর দরকার ছিল সেটা এইভাবে না বেরিয়ে সেটা আরো অবিলম্বের গা বরাবর এরকম ভাবে বেরিয়ে গেছে।
তাহলে এই যে কোণটা তৈরি হলো, এই কোণটাকেই আমরা বলি সংকরণ। অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই প্রতিষ্ঠিত রশ্মিটা যদি অভিলম্বের কাছে ফিরে আসে, অভিলম্বের ন্যায় সরে আসে, তাহলে সেখানে উৎপন্ন কোণটিকে আমরা বলি সংকরণ। আপতন কোণের মান যদি মাধ্যমগুলি সংকট কোণের চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আলোক রশ্মি কোনো অংশে দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না। আলোক রশ্মি মাধ্যমগুলি বিভেদতল থেকে প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আমরা বলি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে সিমিলারলি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুটি মাধ্যমের বিভেদতল থেকে আলোর একটি অংশ প্রতিফলিত হয়ে ফিরে আসে ও অন্য একটি অংশ দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, কিন্তু যখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে তখন এই প্রতিষ্ঠিত অংশটিও প্রতিফলিত হয়ে ফিরে আসবে। ফলে আপতিত আলোটা পুরোটাই ফিরে পাওয়া যায়। ফলে সেক্ষেত্রে প্রতিফলিত আলোর তীব্রতা সাধারণ প্রতিফলনের চেয়ে বেশি হয়। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে এই কারণে বস্তুকে চকচকে দেখায়। দেখো এখানে এয়ার আর ওয়াটার গুলো দুটো ছবি দেওয়া আছে। এই রকম ভাবে জিনিসটা হয়। ধরো ওয়াটার থেকে এয়ারের দিকে যাচ্ছে, ঘনতর থেকে লঘুতর মাধ্যমের দিকে যাচ্ছে, তাহলে আলোক রশ্মিটা কিন্তু এরকম ভাবে ফিরে আসা হচ্ছে, কারণ ও এখান থেকে এদিকে যেতে পারছে না, ও প্রতিষ্ঠিত হয়ে গা বেঁকে যাচ্ছে, এবং তাই জন্য পুরো অংশটাই প্রথম মাধ্যমেই ঘুরে ফিরে প্রতিফলিত হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু আর প্রতিষ্ঠিত হচ্ছে না। এই ঘটনাটাকে আমরা বলে থাকি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, কচু পাতার উপর জলের ফোঁটা, এটাও আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা উদাহরণ। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে যে বায়ু সাপেক্ষে হিরের প্রতিসরাঙ্ক খুব বেশি, বলে বায়ু সাপেক্ষে হিরের সংকট কোণ খুব কম, মাত্র 24.5 ডিগ্রি। এমন কৌশলে হিরে কাটতে হবে যাতে হিরে থেকে বায়ু মাধ্যমে যাত্রাকালে যে সমস্ত আলোকরশ্মির আপতন কোণের মান 24.5 ডিগ্রি অপেক্ষা বেশি হয়, অর্থাৎ সংকট কোণকে ছাপিয়ে যায়, তাদের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। এবং এই সময় হিরে কাটার কারণে ওখানে যে প্রতিফলনটা ঘটে, চোখের মধ্যে যে আলোটা ঠিকরে আসে, সেখান থেকে চোখ আমাদের নষ্ট হয়ে যেতে পারে। খুব কেয়ারফুলি এগুলোকে হ্যান্ডেল করা প্রয়োজন। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ, মরুভূমিতে দিনের বেলায় সূর্যের প্রখর তাপে বালি প্রচন্ড উত্তপ্ত হয়ে পড়ে। ফলে বালি যদি দেখো উত্তপ্ত হয় সূর্যের আলোতে মরুভূমিতে, তাহলে বালি সংলগ্ন যে বায়ুমণ্ডল থাকবে সেটাও উত্তপ্ত হয়ে যাবে এবং আয়তনে বাড়বে, তার ঘনত্ব কমে হালকা হয়ে যাবে। কিন্তু বায়ুর স্তরগুলির উষ্ণতা নিচ থেকে উপরের দিকে ক্রমশ কম হতে থাকবে, ফলে নিচ থেকে উপরের দিকে বায়ুর স্তরগুলি ক্রমশ ঘন থেকে ঘনতর হতে থাকবে। নেক্সট ইজ মাঝারি বায়ু। সেটা কি? নিচের অপেক্ষাকৃত উত্তপ্ত স্তরের বায়ু যেগুলো ছিল সেগুলো যখন আলগা হয়ে উপরের দিকে উঠতে থাকবে, তখন উপরের অপেক্ষাকৃত ঠান্ডা স্তরের বায়ুগুলো আবার নিচে নেমে আসবে ওই জায়গাটাকে পার্টিকুলারলি দখল করার জন্য। এর ফলে ওই স্তরগুলোর মধ্যে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হবে, নিচের বায়ু উপরে যাওয়া, উপরের বায়ু নিচে আসা। প্রতি মুহূর্তে উষ্ণতার পরিবর্তনের ফলে বায়ু স্তরগুলোর ঘনত্ব প্রতিসরাঙ্ক অনবরত পরিবর্তিত হতে থাকবে। এই স্তরগুলোর মধ্য দিয়ে চলতে থাকা আলোক রশ্মিগুচ্ছের গতিপথ বারবার পরিবর্তন হয়, ফলে গঠিত প্রতিবিম্বের অবস্থানেরও প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটে। ফলে দর্শকের মনে হয় গাছের প্রতিবিম্ব কাঁপছে। দর্শক ভাবে বুঝি গাছটি জলাশয়ের পরে অবস্থিত, যার প্রতিবিম্ব জলে দেখা যাচ্ছে, কিন্তু কাছে এসে দেখে কোথাও জল নেই, মরুভূমি। এই দেখার ভুলকেই মরীচিকা বলা হয়। অর্থাৎ আমি যখন একটা জায়গা দিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে সামনে একটা জলাশয়। কেন মনে হচ্ছে? কারণ সামনে মরুভূমিতে পানি পড়ার জন্য জায়গাটা আমার চকচক করছে। যখন আমি দেখছি কি, যখন আমি এটা দেখছি যে সামনে সেই জলাশয়টা নেই এবং হালকা বায়ুগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে পরিচলন স্রোতের সৃষ্টিটা করছে, উপরে ঠান্ডা বায়ুগুলো নিচে চলে আসছে, সেই জায়গাটাকে দখল করছে, তখন যেন মনে হয় জলাশয়ের মধ্যে একটা বায়ুটা যেটা উঠছে সেখানে একটা গাছ 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 মনে হচ্ছে। যখনই আমরা অন দ্যাট স্পট সামনে গিয়ে দাঁড়াই, না আছে জলাশয় না আছে গাছ, এটাকেই বলা হয় মরীচিকা। নেক্সট হচ্ছে আমাদের গরম বায়ু। গ্রীষ্মকালে উত্তপ্ত দুপুরবেলায় দূর থেকে পিচ রাস্তার উপর জল চকচক করছে দেখতে পাওয়া যায়, কিন্তু সামনে এসে কোথাও কোনো জল নেই। ওই যে সূর্যের আলোটা পড়ে, এটাই আমাদের চোখের ভুল, যেটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ ওইখানে কিন্তু কোনো জল নেই, ঠিক আছে, এবং সেটা যখন আমাদের চোখে আসছে প্রতিষ্ঠিত হওয়ার আগেই প্রতিফলিত হয়ে ওখানে পৌঁছে যাচ্ছে। ধরা যাক শীতপ্রধান কোনো এক দেশে জেটির ওপর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। একটি নৌকা জেটি ছেড়ে বেশ কিছুটা দূরে চলে গেছে। হঠাৎ ওই ব্যক্তি অবাক হয়ে দেখে আকাশের বুকে নৌকাটি উল্টো হয়ে ভেসে যাচ্ছে। এমন ঘটনাও দেখা যায় শীতপ্রধান দেশে। ঠান্ডা বায়ু কি? জেনারেলি শীতপ্রধান দেশে নিচ থেকে উপর দিকে বায়ু স্তরের ঘনত্ব কমতে থাকে, তাহলে বায়ু স্তরের উপরের দিকে উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে
এই দূরে অবস্থিত কোনো একটা বস্তু ধরে নিচ্ছি সেখানে একটা বিন্দু আছে x থেকে আসা ঊর্ধ্বগামী আলোক রশ্মির উচ্চ ক্রমশ ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমের দিকে যাত্রা করে, ফলে তা ক্রমশ অভিলম্ব থেকেও দূরে সরতে থাকে। অভিলম্ব থেকে দূরে সরা মানে কি, আপতন কোণের মান বাড়তে থাকছে ও একসময় পরপর অবস্থিত কোনো দুটি স্তরের সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হচ্ছে, ফলে সেই মাধ্যম দুটির বিভেদ তলে আলোক রশ্মি উচ্চের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে এবং রশ্মিগুলি আস্তে আস্তে নিচের দিকে করে নামতে থাকছে এবং ক্রমশ লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমের মধ্যে দিয়ে এগোতে থাকে, ফলে অভিলম্বের দিকে সরতে থাকে এবং দর্শকের চোখে পড়তে থাকে। দর্শকের কাছে মনে হয় উপরের যে বিন্দুটা ছিল অবস্থিত বিন্দুটা এস বিন্দুটা, সেই বিন্দুটা থেকে যেন রশ্মিগুচ্ছ আসছে, ফলে দর্শক এস বিন্দুতে এস বিন্দুর অসৎ বিম্ব দেখে। এভাবে গোটা বস্তুটার উল্টানো প্রতিবিম্ব আকাশে দেখতে পাওয়া যায়। তাহলে দেখো শীত প্রধান দেশে আমরা প্রথমে কি বললাম, শীত প্রধান দেশে আমরা প্রথমেই যেটা বললাম যে বায়ুস্তরের ঘনত্ব ক্রমশ কমতে থাকছে, বায়ুস্তরের উপরের দিকে উষ্ণতা ক্রমশ বাড়তে থাকবে। দূরে অবস্থিত, ধরো এখানে আমি দাঁড়িয়ে আছি, এই দূরে একটা বিন্দু বসে আছে যার নাম হচ্ছে এস। আলোক রশ্মির উচ্চ কি হচ্ছে, ক্রমশ ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমের দিকে যাত্রা করছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হয়তো আমার ঘনতর মাধ্যম, মনে করো ওয়াটা, এটা আমার লঘুতর মাধ্যম, মনে করো এটা। ফলে আপতন কোণের মান বাড়তে থাকছে, যখন এখান থেকে এখানে যাচ্ছে আপতন কোণটা কি হচ্ছে, এখানে অনেকটা বেশি পরিমাণে বাড়ছে। একসময় পরপর অবস্থিত কোনো দুটি স্তরের সংকট কোণের চেয়ে বেশি কোণে আবদ্ধ হচ্ছে। সংকট কোণ মানে যখন এইটা অভিলম্বের গা এসে প্রতিষ্ঠিত হয়, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে এই যে আপতন কোণটা এটা কখনো কখনো এরকম ভাবেও আপতিত হচ্ছে। সেই মাধ্যমগুলির বিভেদ তলে আলোক রশ্মি উচ্ছের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে রশ্মি উচ্চ নিচের দিকে নামতে থাকে এবং ক্রমতর লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমের দিকে এগিয়ে যেতে থাকে। তাহলে এখান থেকে দেখা যায় রশ্মি উচ্চ এইভাবে নিচের দিকে নামতে 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 যেখানে আমি দাঁড়িয়েছিলাম ঠিক সেখানে লঘুতর মাধ্যম থেকে ঘুরে ঘনতর মাধ্যমের দিকে আবার আসতে থাকে। তাই জন্য অপরে অবস্থিত এস বিন্দু থেকে রশ্মি উচ্চ আসতে পারে বা আসছে বলে মনে হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে আসছে, আমরা মনে করছি, আমাদের মনে হচ্ছে উপরের এই বিন্দুটা এই এস বিন্দুটা থেকে আসছে। তাই জন্য এটাকে আমরা যে প্রতিবিম্বটা বলে ভাবছি এটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা কোনো পর্দা নেই। তাই জন্য এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অসৎ বিম্ব। এই ছিল আমাদের আজকের টপিক আলো। জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ এত লিসনিং, এত পেশেন্স নিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ।